করছেন, এবং গ্রেফতারি পরোয়ানা কিন্তু জারি হয়েছে, চার্জশিট দাখিল করা হয়েছে, তাই না? আপনাকে আরেকটা এর সাথে যুক্ত করি, এটা কি আমাদের আন্তর্জাতিক ভাবে আমাদের যে শান্তিরক্ষী মিশনে আমাদের যে সুনাম ছিল সেনাবাহিনীর, সেটা কি একবারে ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে না? সংবিধান হচ্ছে আমাদের সর্বোচ্চ আইন। সংবিধানে কিন্তু স্পষ্ট বলা আছে যে প্রতিরক্ষা বাহিনীতে যারা আছে তাদেরকে আপনি তাদের যে আইন, তাদের যে প্রচলিত আইন, সে আইনের মাধ্যমে আপনি তাদের বিচার করবেন। তারপর সেই বিচারে সাজাপ্রাপ্ত হলে তার যখন ওই চাকরিটা থাকবে না, তখন আপনি সিভিল আইনে আমাদের যে আইন আছে সে আইনে আপনি নিয়ে আসতে পারবেন। কিন্তু অলরেডি আপনি গ্রেফতারি পরোয়ানা জারি করে ফেলেছেন, এইটাকে আপনি কিভাবে রিমুভ করবেন? আপনি যে সেনা সদস্যদের, সেনাবাহিনীর কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করে ফেললেন, এটা আপনি কিভাবে আপনি করে ফেলেছেন? আপনি এখন যদি কান ধরে 20 বার উঠবসও করেন তাতে কিচ্ছু যায় আসে না, আপনি করে ফেলেছেন, ঘটনা আপনি ঘটিয়ে দিয়েছেন, ফাঁসি দিলেন, এবার আপনি কান ধরে উঠবস করলেন, কিছু যায় আসে? আমি তো মরে গেছি রে ভাই। আর ধরে নিলাম যদি সেটা সিভিল প্রশাসনে হতো, তাদের চাকরি চলে গেলে ধরেন 5 বছর পরে আপনি তার বেতন বেতনে সমর্যাদায় ফিরে আনলেন পয়সা দিয়ে, কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তায় তো তাদের ওয়ান টাইম সিস্টেম, চাকরি চলে গেলে আর ফেরত আসা যায় না। তাদের বেলায় তারা কি করবে? আপিলও করতে পারবেন না। হ্যাঁ, আপিলের সুযোগ নাই তাদের। জি, এই ব্যাপারে তাহলে বিষয়টা কি দাঁড়ালো? না, সেটাই তো, মানে এটা আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে যে সমস্ত অর্গান গুলাকে ধ্বংস করে দেওয়ার জন্য, মানে কোথাও যেন, কারণ এটা সেনাবাহিনীর বাকি যারা আছেন তারা কিন্তু সম্মানের চোখে দেখছেন না। আপনাদেরকে তো আমি বলি থাপ্পড় মেরে দেওয়া হয়েছে, এই থাপ্পড়টা দিয়ে দেওয়ার ফলে এখন আপনি কি করবেন? আপনার সহকর্মীকে দেওয়া মানে কি আপনার গালে থাপ্পড় বাকি আছে? আপনি তো পথ দেখিয়ে দিলেন যে আপনার গালে থাপ্পড় মারা যায়, আপনি কিন্তু রাস্তা দেখিয়ে দিয়েছেন। হজম করার মানে কি? সেনাবাহিনী যদি এটাকে হজম করে তার মানে কি আপনি ভবিষ্যতে যারা আসবে তাদেরকে আপনি সুযোগ করে দিলেন যে আপনাকে চাইলেই চড়ানো যায়। হাসনাত যেটা বলেছিল, তাই না? হাসনাত না ওয়াকার, হাসনাত। তখন কিন্তু আমরা কিন্তু তখন প্রতিবাদ জানিয়েছিলাম, আমাদের কিন্তু তখন বুকে রক্তক্ষরণ হয়েছে যে আমাদের এত রেসপেক্টেড একটা বাহিনী, তাকে কোথায় নিয়ে আসা হয়েছে? হাসনাতের মতো একটা বকে যাওয়া একটা রাস্তার ছেলে, সে যখন সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলে, সেনা প্রধানকে তার সমকক্ষ মনে করে তার দিয়ে স্লোগান দেয়, তখন কি সেনাবাহিনীর কোনো মর্যাদা থাকে অক্ষুণ্ণ? এবং তারপরে কি করলেন সেনাবাহিনী? এটাকে খুবই তারা আমার কাছে মনে হচ্ছে কৌশলী বা মানে হাসনাতকে একটা আচরণ, সেই আচরণটাকে তারা ক্ষমসুন্দর দৃষ্টিতে দেখেছেন এবং তার ফলে কিন্তু আজকে গ্রেফতারি পরোয়ানা। জি জি আপা, আপনার কাছে আবার আসবো। আমি রোকেয়া আপার কাছে যাচ্ছি। দর্শক অনেকে মেসেজ করতেছে যে আপনি সুন্দর একটা কথা বলেছেন যে এটা আসলে আমরা কোনো নাটক বলুক, যাই বলুক, বা সাবোটাজ বলুক, কিন্তু ঘটনাটা কিন্তু এখন বুমেরাং হয়ে গেছে। এখন কিন্তু দেশ এবং জাতি এটাকে নিয়ে সামনে চলে আসছে। আমরা সেনাবাহিনীর অবশ্যই সমালোচনা করি তার ভুল কর্মকাণ্ডের, এমনকি আমরা রাজনীতিকদেরও সমালোচনা করি, কিন্তু দিন শেষে তো আমার দেশের রাজনীতি, আমার দেশ পরিচালনা করবে ওই রাজনীতিবিদরাই, এবং আমার দেশের নিরাপত্তার 1 নাম্বার যে সংগঠন, 1 নাম্বার প্রথম কাতারে যে জান দেওয়ার জন্য প্রস্তুত, সেটা সেনাবাহিনী। আমরা যতই তার সমালোচনা করি, সংবিধানটা তো মাথায় রাখতে হবে, সংবিধানটা মাথায় রেখে আমি বলতে পারি। আবার আসবো আপনার কাছে। জি রোকেয়া আপা, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা ইদানিং দেখতেছি রাজনীতিবিদেরা প্রথম যেমন এতদিন ভারত সম্পর্কে এতদিন তারা ভিন্নভাবে সমালোচনা করতো বিএনপি, হঠাৎ করে সালাউদ্দিন সাহেব বলতেছে আমরা জানি যে তাকে একটি 3 তারকা বা 5 তারকা হোটেলে রাখা হয়েছিল, এমনকি আমি ব্যক্তিগত ভাবেও জানি তাকে কোথায় রাখা হয়েছিল। সেই চ্যালেঞ্জটা পরে গ্রহণ করবো যখন তারা আমার চ্যালেঞ্জের বিরোধিতা করবে। আমি জানি ব্যক্তিগতভাবে আমার লোক সেখানে উপস্থিত ছিল, আমার লোক সেইখানে তার ওইখানে গিয়ে ফিজিক্যালি তাকে বেড়ে আসছে, সেইখানে সে কোথায় ছিল আমি সব জানি। কিন্তু এই লোকটা যে এখন বলছে ভারতে আমাকে পাগলাগারদে রাখা হয়, আসলেই কি বিএনপি পাগল হয়ে গেল এই কথাটা বলে? আর দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের ডিআইজি সাহেব বলেছেন, পুলিশের ডিআইজি, আওয়ামী লীগকে দলে বেরাতে সব দল উঠে পড়ে লেগেছে। এই বিষয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি। আরেকটা প্রশ্ন হলো যে আপনার এই পঞ্চগড়ে আমাদের এই জাতীয়বাদী যারা দুর্নীতি বিরোধী মিছিল করেছে, অথচ একজনকে তো আমরা দেখলাম না যে তাদের শাস্তির আওতায় আনতে।
ওই যে একজন টপ করে আসমান থেকে পড়া দরবেশের মতো মনে হয় ফেরেশতার মতো, সেও 400 কোটি টাকা। আমার আরেক জাতীয় ভাতিজার পিএস 150, 200, 300, 400 কোটি টাকা নিয়েছে। এই ব্যাপারে তারা নিজেরা না করে লং মার্চ করতেছে। 3টা বিষয় যদি একটু বলতেন আপনি প্লিজ। 3টা বিষয় তো আমি ভুলে গেলে আমাকে মনে করে দিন। আর তার আগে আমি একটুখানি সেনাবাহিনীতে যেটা হয়েছে, আমি আরিফা রহমান রুমা অনেকদিন পরে আমাদের একসাথে টকশোতে কথা হচ্ছে এক স্ক্রিনে, সেটা ভালো লাগছে। আর শেখ ফরিদ ভাই তো ভীষণ পপুলার মানুষ, হাটে মাঠে ঘাটে সারা বাংলাদেশে, বিশ্বব্যাপী উনার ফ্যান। তো আমি খুব এনজয় করছি এই টকশোটা, কারণ অনেক কিছু জানা যায়, শেয়ার করা যায়, সেটা একটা ব্যাপার। আর যারা দেখছেন আমাদের শুনছেন তাদেরকেও কৃতজ্ঞতা। তো আরিফা রহমান রুমা যেটা বলছে আমি এই কথাগুলোর সাথে খুবই একমত। আমি একটু শুধু যুক্ত করবো, সেটি হচ্ছে যে সেনাবাহিনীতে একটা ইনস্টিটিউট, বাংলাদেশের একটা শক্তির জায়গা। সেইখানে বাংলাদেশের সেনাবাহিনী যখন সেনাবাহিনীর সম্পর্কে জাতিসংঘে ভলকার ট্রুপ যখন বললেন, যে উনি ইন্টারভিউতেই বলেছেন, যেটা সারা বিশ্ব জানে, যে তাদের কথার কারণে মিশনে যাওয়ার সুযোগ সুবিধার কারণে তারা জুলাইতে কোন রকম দায়িত্ব পালন করেনি। এখানে দুটো বিষয়, যে একটি হচ্ছে যে পদে আছে সেই পদের একটি দায়িত্ব পালন করার নির্দেশনা থাকে, শপথ গ্রহণ করে যে আমি পুলিশে বা আমি র্যাবে বা আমি যেখানে থেকে আমাকে দায়িত্বটা পালন করতে হবে। এখন সেখানে কিন্তু প্রমাণিত হচ্ছে তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শপথে বাংলাদেশ সরকারের বেতন ভাতা নেওয়া একটি সংস্থা আদেশ পালন করেছেন জাতিসংঘের একজন ভলকার ট্রুপকে। তো সেদিনই তো যখন এটি তথ্যটি এসছে, সেদিনই কিন্তু দেশের মানুষের মধ্যে একটি আলোচনা গুঞ্জন তৈরি হয়েছে। যাই হোক, সেটা সম্পর্কে আমি কোনো আলাদা মন্তব্য করব না। এবং তারপরে আমরা দেখলাম এই সকল টোকাই কিশোরদের পাশে তারা প্রোটোকল দিচ্ছেন। সেনাবাহিনীকে আমরা দেখলাম বঙ্গবন্ধুর ভাস্কর্য ভীষণ শক্তি দিয়ে ভাঙচুর করছে। আমরা সেনাবাহিনীকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জনগণ মব আক্রান্ত হচ্ছে। আমরা দেখলাম সেনাবাহিনী হুঙ্কার দিচ্ছে এনাফ ইজ এনাফ, বাট মব আক্রান্ত হচ্ছে জনগণ। আমি জনগণ বলছি, আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরেছে, ঠিক আছে, আমি সেটা আলাদা টেবিলে রাখলাম। তারা মনে করছে 5ই আগস্ট পরবর্তী সময় জনগণ একটা বাংলাদেশের নাগরিক আর আওয়ামী লীগের নেতাকর্মী কেউ না, তাদের মারাটা বোধহয় আল্লাহর তরফ থেকে জায়েজ। সেনাবাহিনীর লোকজন দাঁড়ানো, আওয়ামী লীগের নেতাকর্মীও যেমন সন্ত্রাসীর শিকার হয়েছে, মবের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, ভাঙচুরের শিকার হয়েছে, অগ্নিসংযোগ, স্থাপনা ধ্বংস। কাজে স্থাপনা ধ্বংস হচ্ছে রাষ্ট্রের, আর সাধারণ মানুষ সহ সবকিছু যা ঘটেছে, ভাবমূর্তি নষ্ট হয়েছে দিনের শেষে বাংলাদেশে। এবং তারপর যেটি হলো যে আমরা দেখলাম হাসনাত সহ বিভিন্ন জন সেনাবাহিনীকে আক্রান্ত করবে, ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেবে। এবং একটি ছবি যেটা 1/11 সময় খুব পপুলার ছবি ছিল, একজন সেনাবাহিনীকে লাথি মারছে, একজন ফ্লাইং কিক দিচ্ছে, সেটিকেও পোস্ট দিয়ে সম্ভবত সাকিব যে ছেলেটি বলেছিল স্থাপনা ধ্বংস না করলে, থানা না পোড়ালে আন্দোলন সফল হয় না, সেই সম্ভবত ওরকম একটা পোস্ট দিয়ে বলেছিল যে এইটা যদি মনে থাকে সেনাবাহিনী তাহলে তাদের ওখানে আসবে না। এরকম নানাবিধ ঘটনার মধ্যে দিয়ে সেনাবাহিনীর মর্যাদাটাকে ক্ষুণ্ণ তারাই করেছে যাদেরকে সেনাবাহিনী পৃষ্ঠপোষকতা করেছে। তারপরও আমি মনে করি যে আমার দেশের সেনাবাহিনী ভাই আমার সবচেয়ে আপন মানুষ, আমার পুলিশ আমার আপন। কারণ গুটি কত হয়তো অন্যায় করতে পারেন, কিন্তু সেনাবাহিনী যদি আমি বলি, অবশ্যই সেনাবাহিনীর মর্যাদার সাথে আমি একজন নাগরিক হিসেবে আমার মর্যাদাও জড়িত। কারণ দিনের শেষে সেনাবাহিনী বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের সীমান্তকে রক্ষা করে, বাংলাদেশকে রক্ষা করে, এবং সেনাবাহিনী এই গর্বটা তো আমরা করি। আর আমি ব্যক্তিগতভাবে খুবই সেনাবাহিনী পছন্দ করি, কারণ আমার একদম ছোটবেলায় আমার এমএল লাইফ ছিল আমি সেনাবাহিনী প্রধান হব। তো এটা আমার একদম ছোটবেলার প্ল্যান ছিল, যাই সেনাবাহিনী প্রধান কেন, আমি সেনাবাহিনী কিছুই হতে পারিনি। তো ছোটবেলার এমএল লাইফ। কিন্তু এখন যে ঘটনাটি ঘটেছে এটিতে আমার মনে হচ্ছে যে একটা প্রতিষ্ঠানকে অপমান করা,
এখানে কে ভালো কে মন্দ, কে অপরাধ করেছে, সেনাবাহিনীর রুলস আছে, সরকারি রুলস আছে, সেনাবাহিনীর চাকরির ক্ষেত্রে কিছু রুলস আছে, সেই সব কিছু না মেনে সেনাবাহিনীকে আমাদের মনে হলো সাধারণ মানুষের কাছে যে জিনিসটা উপস্থাপন হলো সেটি হচ্ছে সেনাবাহিনীকে একদম নিচুতে নামিয়ে দেওয়া হলো। মানে পুলিশকে কিন্তু মেরে কেটে পুড়িয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া, লাশকে বিকৃত করা, ঝুলিয়ে রাখা, উলঙ্গ করে ফেলে রাখা, ওর মধ্যে দিয়ে পুলিশের ইনস্টিটিউটটাকে শেষ করে দিয়েছে। এখন বাকি ছিল সেনাবাহিনী, খানিকটা ঝুলে ছিল সেনাবাহিনী, লাইফ সাপোর্টে ছিল, সেটা তুলে নেওয়া হলো। এখন সেনাবাহিনীর যে অস্তিত্বের সংকট, আমি আশা করব সেনাবাহিনী তাদের অস্তিত্বের সংকট, তাদের পরিচয়ের সংকট, তাদের আত্মগর্বের সংকট, তাদের যে আত্মপরিচয় একজন সেনাবাহিনী অফিসার হিসেবে ট্রেনিং করেছে, তাদের যে মেধা, তাদের যে মর্যাদার চাকরি, এবং তার চাকরির সাথে তার পরিবারেরও মর্যাদা আছে, এই সবকিছুকে নিশ্চয়ই তারা ভাববেন যে তাদের কি করা উচিত। রাষ্ট্র, দেশ, জনগণ, নাকি এমন কোন চক্রের তাবেদারি করা যারা আসলে দিনের শেষে তাদেরকে অপমানই করলো। ভাবতে হবে তাদেরকে আবার নতুন করে। আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। এবার আসি আপনার প্রশ্নে। আপনি যে প্রশ্নগুলো করেছেন, আমাকে যদি ওই দুর্নীতির প্রশ্নটা মনে আছে আমার শেষের টুকু, সেটা বলি। এটা হয়েছে কি, মাঝে মাঝে ওরা কিছু কিছু ছোট ছোট আমরা বলি যে মিনি শর্ট ফিল্ম, মিনি ডকুমেন্টারি, ফুল লেন্থ সিনেমা বলি, নাটক বলি, টেলিফিল্ম বলি, ওরা মাঝে মাঝে এরকম মিনি শর্ট ফিল্ম করে, মাঝে মাঝে মিনি টিজার দেখায় আমাদেরকে, সেগুলো হচ্ছে এগুলো, এবং প্রতিটাই ফ্লপ যায়। দুর্নীতি তো খালি চোখে আমরা দেখছি গত 13 মাসে। দুর্নীতি বললে মনে করেন আপনার 13 মাসে শেষ হবে না, মানে এক একজন এত দুর্নীতি করেছে। তো সেখানে এইরকম একটা মিনি মিছিল করা, এটা হচ্ছে কি, মানে কারো হয়তো কোনো দৃষ্টিটাকে সরানোর প্রয়োজন ছিল। তারা যখন কোনো খারাপ কাজ করে তখন সেটাকে দৃষ্টি সরানোর জন্য অন্য কিছু করে, এবং সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি, তারা ততক্ষণে ওই কাজটা করে ফেলে। মানে এক বাড়িতে শীত কাটে যখন, সে বাড়িতে সবাই আসে, ওই বাড়িতে আগুন লেগেছে, চোর এসছে, এটা করে। আর অন্য চোররা কিন্তু গ্রামের অন্য সাইডের বাড়িগুলো, উত্তর পাড়ায় যখন, সরি উত্তর পাড়াটা কোইন্সিডেন্টালি হলো, উত্তর পাড়ার গ্রামের বাড়িগুলোতে চুরি তামারি করছে, শীত কাটছে, তো সবাই এটা নিয়ে ব্যস্ত দিকে যাচ্ছে লোকজন। দক্ষিণ পাড়ায় যে আসলে শেষ করে দিচ্ছে ওটা কিন্তু খবর নাই। এটা হচ্ছে ওদের সবসময় কনস্পিরেসি। আর আরেকটা যেন কি বলছিলেন আপনি? ওই যে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন তাকে নাকি ভারতে পাগলাগারদে রাখা হয়েছিল। তো জানি না, এখন আসলে আমি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমি সবসময় রাজনীতিবিদদের শ্রদ্ধা করি, কারণ দেশ রাজনীতিবিদরাই চালাবেন। কিন্তু আমি জানি না, মানে গত 5 আগস্টের পর থেকে ওই দলের রাজনৈতিক বেশিরভাগ নেতারা কি বলছেন, এবং প্রতিদিন ওরা নতুন নতুন নিউজের মতো প্রতিদিন যেমন শীর্ষ সংবাদ পরিবর্তন হয়, মানে নতুন নতুন সংবাদ দেন ওনারা, এবং এমন কথাগুলো বলেন যেগুলো আসলে আমরা জানি, দেখেছি, এবং তথ্য প্রমাণ আছে। সেই কারণে আমি আসলে ওনার এই কথাগুলো এত বহুল আলোচিত, এত বহুল প্রচারিত, এত বহুল তথ্য প্রমাণ সকলের কাছে আছে, উনি এটা আসলে কেন বললেন আমি জানি না। একইভাবে ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনার ইন্টারভিউতে কয়েকটা কথা বলেছেন যেগুলো তথ্য প্রমাণ সবার কাছে আছে। তো আমি জানি না কেন আজকে সেনাবাহিনীদের প্রতি এত আক্রোশ। আমি ইন্টারভিউর একটি প্রসঙ্গ একটুখানি আনতে চাই আবার। তারেক রহমান সাহেব ইন্টারভিউতে উনার উপর যে নির্যাতন হয়েছে সেটা নিয়ে উনি খুব উষ্মা প্রকাশ করেছেন শীতল ভাবে। তো এই উনার নির্যাতনের সাথে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। আমরা সকলেই জানি তারেক রহমানকে কারা সেই সময় কি করেছে, উনি কোথায় মুচলেখা দিয়েছেন, কেন দেশে আসতে পারেন না। তো সেই বিশেষ বাহিনীর প্রতি তার যে একটা আক্রোশ আছে, আমরা জানি না। ইন্টারভিউটাও হলো, উনিও ইউনূস সাহেবের সাথে মিটিং হলো, তারপর দেখছি সেনাবাহিনীর উপরও কেন জানি ঠাডা পড়তেছে বারবার। তো সবকিছু মিলে আমি আসলে কিছু বলতে চাই না। আমি মানে এরকম সম্ভাবনার কথা লোকজন বলছে,
টক শোতে শুনছি উকি ঝুঁকি দিচ্ছে আর কি। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে তারেক রহমানের সেই সাক্ষাৎকারের পরেই উত্তরপাড়ায় এরকম আসমানি বালা নাজিল হচ্ছে, যার কারণে 25 জন আসামি, এটা বলতে চাচ্ছেন আপনি, বা আপনি কি মনে করেন এরকম কিছু? আসলে আমরা তো সবাই অবস্থার সাথে জুড়ে জুড়েই কথা বলি, বা রাজনীতি তো তাই, অবস্থা তো তাই, এখানে ঘটছে তো সাথে সাথে ওটা ঘটছে। তো এখন উনার একটা আক্রোশ দেখলাম, উনার আক্রোশের পর যাদের প্রতি উনার একটা আক্রোশ আছে, সেখানে আমরা দেখলাম একটুখানি ঝামেলা হচ্ছে। উনি বললেন ওনার ক্যান্টনমেন্টের বাড়িটি নিয়ে নেওয়া হয়েছে। ক্যান্টনমেন্টের বাড়িটি তো আসলে আওয়ামী লীগ নেয়নি, নিয়েছে কারা? এই সবকিছু মিলিয়ে এবং আমার মনে হয় যে কোথাও বোধহয় কিছু একটা। জি, ধন্যবাদ আপনাকে।